হ্যালো বন্ধুরা, সত্যি ভৌতিক কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য রয়েছে ভৌতিক ও তন্ত্র সাধনার গল্প। আজকের গল্পটি হলো কৌশিক বন্দ্যোপাধ্যায়ের, অর্থাৎ কৌশিক তান্ত্রিক। তিনি যখন তন্ত্র সাধনা শেখার জন্য এক গুরুজির কাছে গেছিলেন, সেখানে গিয়ে একজন তান্ত্রিকের তন্ত্র সাধনা ও আসরিক শক্তি লাভ করার জন্য কি কি করতে হয়েছিল জানতে হলে আমাদের পাশে থাকুন এবং গল্পটি পুরো শুনতে থাকুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করতে কিন্তু ভুলবেন না। চলুন আজকের গল্পটি শুরু করা যাক। অনেকদিন ধরে ভাবছিলাম ঘরটা একটু গোছাতে হবে, কিন্তু কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না। তাই সেদিন রবিবার দেখে আমি হাত লাগালাম ঘর গোছানোর কাজে। সবকিছু গোছাতে গোছাতে আমি যখন হঠাৎ আমার লেখার টেবিলটা গোছাতে আরম্ভ করলাম, তখন হঠাৎ করে একটা ছোট্ট ছেঁড়া কাগজে আমার চোখ গেল। দেখলাম সেখানে লেখা আছে কৌশিক বন্দ্যোপাধ্যায়, বদনগঞ্জ, কয়াপাট, হুগলি, মানে কৌশিক তান্ত্রিক। আমার মনে পড়ে গেল সেদিনকার সে বীরভূমের কঙ্কালীতলার কৌশিক তান্ত্রিকের কথা। সেদিন খুব বুদ্ধি করে কৌশলে তার কাছ থেকে আমি ঠিকানাটা চেয়ে নিয়েছিলাম। প্রথমে সে দিতে রাজি ছিল না, কিন্তু একটু জোরাজোরি করতেই আমাকে সে তার ঠিকানাটা দিয়েছিল। তবে এটাও বলছিল, সেখানে গেলে তুমি আদৌ আমার দেখা পাবে কিনা তার কোনো ঠিক নেই, কারণ আমি কোনোদিন কোথায় থাকি সে আমি নিজেই জানি না। কথাটা মনে পড়তে মনে হলো অনেকদিন কোথাও যাওয়া হয়নি। একবার কৌশিক তান্ত্রিকের খোঁজে তার গ্রামে গেলে মন্দ হয় না। জানি না সে যে কথাগুলো বলে সেগুলো আদৌ সত্যি কিনা, তবে একটা ব্যাপার স্বীকার না করে পারা যায় না, সেটা হলো বড্ড সুন্দরভাবে কথাগুলো বলে ভদ্রলোক, যেন মনে হয় চোখের সামনে ঘটনাগুলো ঘটছে। তাছাড়া আমার গল্পের জন্য ঘটনাগুলো বেশ ভালো, বিশেষ করে গল্পের কাঁচামাল হিসেবে তো অনবদ্য। ভাবলাম সামনের মঙ্গলবার ভদ্রলোকের বাড়িতে যাব। পরিকল্পনা মতো মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বেরোনোর সময় মাকে পড়ে বেরোলাম, বললাম একটু কাজে যাচ্ছি, কাজ হয়ে গেলে আজকে আসবো, না হলে কালকে। মাও দেখলাম তেমন কোনো প্রশ্ন করলো না। সেই মতো গাড়ি ধরে বেরিয়ে পড়লাম। বদনগঞ্জ নেমে একটু এদিক ওদিক ঘোরাঘুরি পরে একটা খাবার দোকানে ঢুকে সেখানে কিছু খাবার খেলাম। সামান্য কিছু জলখাবার সেরে বেরোলাম সেখান থেকে। ভেবেছিলাম হয়তো বদনগঞ্জের আশেপাশেই হবে, কিন্তু সবাইকে ঠিকানাটা জিজ্ঞাসা করতেই বলল বদনগঞ্জ একটা জায়গা, আর কয়াপাট আর একটা জায়গা। আর তাছাড়া বদনগঞ্জে কৌশিক বন্দ্যোপাধ্যায় বলে কেউ নেই। বাধ্য হয়েই তখন ভাবলাম কয়াপাট যেতে হবে। একজনকে জিজ্ঞাসা করতে সে বলল, বাবু আপনি এখান থেকে প্রায় 5 ক্রোশ গেলে তবে কয়াপাট গ্রাম পাবেন। কিভাবে যাব জিজ্ঞেস করতেই তিনি আমাকে তার উপায় বলে দিলেন। আমি সেই মতো একটা ভ্যান রিক্সা করে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। সেখানে যাওয়ার আগে স্থানীয় একটা মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম। একটা কারোর বাড়িতে যাচ্ছি, তাও আবার প্রথমবার। ড্যাং ড্যাং করে খালি হাতে ঢুকে পড়লে একেবারে খারাপ দেখায়। আমি ভ্যান রিক্সার লোকটাকে কয়াপাট যাব বলতেই রিক্সা চলতে আরম্ভ করলো। একটু চলার পর রিক্সাটা গ্রামের মেন রাস্তা ছেড়ে বামে ঘুরে গ্রামের একেবারে মেঠো পথ ধরল। ভ্যান চালকের সঙ্গে আমার প্রথমেই চুক্তি হয়ে গেছে, এই ভ্যানে উনি আর কাউকে তুলতে পারবে না। তাই খানিক নিশ্চিন্ত মনে পা তুলে বাবু হয়ে বসে গ্রামের পরিবেশের দৃশ্য দেখতে লাগলাম। গ্রামের মেঠো পথে যে আমি আগে আসিনি তা না, তাই এই রাস্তাটা আমার কাছে নতুন কিছু লাগলো না। দেখলাম রাস্তার ধারে একটা প্রকাণ্ড পুকুর, আর সেই পুকুরে শালুক ফুল ফুটে আছে। রাস্তার দুধারে নতুন পাট জল থেকে তুলে শুকোতে দেওয়া আছে। এই নতুন পাটের গন্ধ যেন গ্রাম বাংলার একটা পুজো পুজো ভাব বেরিয়ে আসে। অনেকগুলো জেলে পিলে রাস্তার ধারে একটা বড় গাছের নিচে ডানগুলি খেলছে। কিছু দূর গিয়ে রাস্তাটা একটা বাঁয়ে বাঁক নিল। তারপর থেকে চারিদিকটা ফাঁকা। তখন থেকে শুরু হলো চাষবাসের জমি। আর একটা জিনিস আমার খুব
মনে ধরলো সেটা হলো আমি এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার দুপাশে শুধু সারি সারি তাল গাছ, একটা নির্দিষ্ট দূরত্বের পরে একটা করে তাল গাছ। রাজদরবারে ঢোকার আগে যেমন সৈন্যরা সারি দিয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক তেমন করে তাল গাছগুলো দাঁড়িয়ে রয়েছে। এই গ্রামের রাস্তাটা পাহারা দিচ্ছে মনে হচ্ছে। কিছু দূর গিয়ে দেখলাম গ্রামের একটা খুব পুরনো মন্দির, মনে হলো মা কালীর মন্দির। দূর থেকেই হাত তুলে প্রণাম করে নিলাম। এইভাবে বেশ কিছুক্ষণ চলতে চলতে আমি কেমন যেন হারিয়ে গিয়েছিলাম। সৌমিত ফিরল হঠাৎ ভ্যান চালকের ডাকে। বাবু, কয়াপাট চলে এসেছে, কোথায় নামবেন? একটু লোকজন দেখে দাঁড়াতে বললাম। দেখলাম সে একটা মুদির দোকানের সামনে ভ্যানটা দাঁড় করালো। আমি নেমে ভাড়া মিটিয়ে দিলাম। দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এখানে কৌশিক বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা কোথায় বলতে পারবেন? দোকানদার আমাকে খুব ভালো করে আপাদমস্তক দেখে নিয়ে বললেন, এই তো। এদিক দিয়ে একটু এগিয়ে গিয়ে বাঁ দিকের বড় গাছটার পেছনে। আমি ধন্যবাদ জানিয়ে সেখান থেকে এগিয়ে গেলাম। তারপর পৌঁছে গেলাম কৌশিক তান্ত্রিকের বাড়িতে। পৌঁছে ঠাকুরমশাই ডাকতেই দেখলাম ঘরের ভেতর থেকে একজন বয়স্ক মহিলা বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন, কে? আমি আমার পরিচয় আর আসার কারণ বলতেই তিনি আমাকে বললেন, একটু বসুন, কৌশিকের আসার সময় হয়ে গেছে বলে তিনি তাদের দাওয়ায় একটা আসন পেতে দিলেন। আমি আমার হাতের মিষ্টির প্যাকেটটা ভদ্রমহিলার হাতে দিলাম। তিনি সেটা নিয়ে ঘরের ভেতরে চলে গেলেন। আমি দাওয়ায় বসে বসে ভাবতে লাগলাম, যাক, আমার কপালটা আজকে ভালো আছে, কারণ ঠাকুরমশাই বাড়িতেই আছেন। এমন সময় দেখলাম ঠাকুরমশাই মানে আমাদের কৌশিক তান্ত্রিক বাড়ি আসছেন। প্রথমে দেখে বুঝতেই পারিনি যে এই সেই লোক যাকে আমি কঙ্কালীতলা মন্দিরে রাতের অন্ধকারে দেখেছিলাম। একদম সাদামাটা একটা ধুতি আর একটা ফতুয়া ধরনের একটা জামা গায়ে দিয়ে আছে। গলায় কোনো রুদ্রাক্ষের মালা নেই, কোনো সিঁদুরে টিপ নেই। প্রথমটাই আমি চিনতে না পারলেও পরে চিনতে পারলাম। দেখলাম সে আমাকে দেখে প্রথমে চিনতে পারেনি। আমাকে জিজ্ঞেস করলো, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কে আপনি? আমি আমার পরিচয় দিতে সে বলল, ও, লেখক বাবু আপনি? তা হঠাৎ কি মনে করে? আমি যে ওনার কাছেই এসেছি সেটা একটু গোপন করে বললাম, না, এইদিকে একটু এসেছিলাম একটা বিশেষ কাজে, তো ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই। তা এসে ভালোই করেছি নাকি খারাপ করেছি? উনি একটু হেসে বললেন, আরে খারাপ কেন করবেন, বেশ করেছেন এসেছেন। তারপর হাত পা ধুয়ে আসি বলে কুয়োর পাড় থেকে হাত পা ধুয়ে এসে বসলেন আমার পাশে। বসে তিনি ঘরের ভিতর থেকে মহিলাটাকে বললেন, মা, লেখকবাবুকে কিছু খেতে দাও। এতক্ষণে ঘরের ভিতর থেকে মহিলার পরিচয় জানলাম। উনি ঘর থেকে এসে আমাকে আর ঠাকুরমশাইকে এক বাটি করে মুড়ি আর আমার কিনে আনা সেই মিষ্টি দুটো দিয়ে গেলেন। এবারে আমি আর কৌশিক তান্ত্রিক দুজনে মুড়ি খেতে খেতে কথা আরম্ভ করলাম। প্রথমে আমি কথা আরম্ভ করলাম, বললাম, তাহলে আজকে কোথাও যাওয়া হয়নি? উনি বললেন, বেশ কিছুদিন ধরে আমি বাড়িতেই আছি। তারপর এ কথা সে কথা হতে হতে কৌশিক আরম্ভ করলেন, আচ্ছা, আপনি কখনো গ্রাম বাংলার গাজন দেখেছেন? এ কথার উত্তরে আমি বললাম, হ্যাঁ, ওই যে চৈত্র সংক্রান্তিতে হয়, তাই তো? উনি হেসে বললেন, ওটা তো চড়ক, আপনারা সব শহরের মানুষ, এসব পুজো আপনারা দেখবেন কি করে? আসলে এই পুজো গ্রাম বাংলার একটা অতি প্রাচীন পুজো। একসঙ্গে অনেকগুলো পুজো হয়ে থাকে এখানে। একবার এই পুজোতে আমার দেখা একটা ঘটনার কথা আপনাকে বলি, শুনুন। আমি একটু জাঁকিয়ে বসলাম গল্প শোনার জন্য। কৌশিক দেখলাম পকেট থেকে একটা বিড়ি তারা বার করে সেখান থেকে একটা বিড়ি বার করে বুড়ো আঙুল আর তর্জনীর মধ্যে ধরে ভালো করে রোগড়ে নিয়ে একটা ফু দিয়ে মুখে নিয়ে তাতে আগুন লাগিয়ে বেশ একটা টান দিয়ে বলতে আরম্ভ করলেন, সেবার আমি গিয়েছিলাম নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে একটা জায়গাটার নাম ঘূর্ণি। সেখানকার মাটির মূর্তি নাম জগৎ জোড়া। পাশ দিয়ে জলঙ্গি নদী বয়ে গিয়েছে। কয়েকজনের সঙ্গে কথা বলতে জানতে পারলাম এই জলঙ্গি নদী
এইখানে এসে এত বেশি ঘুরে যাওয়ার জন্য নাকি এখানকার নাম ঘূর্ণি। যাই হোক, এখানে গিয়ে নদীর একটা ঘাটের পাশে গিয়ে বসে আছি, দেখলাম কিছু লোক একটা পাটবান নিয়ে ঢাক বাজাতে বাজাতে ঘাট থেকে স্নান সেরে। পাটবান কাকে বলে জানা আছে? আমার দিকে আর চোখে তাকিয়ে একটা ছোট্ট প্রশ্ন ছুড়ে দিল কৌশিক তান্ত্রিক। আমি এই হঠাৎ প্রশ্নের জন্য একদম প্রস্তুত ছিলাম না, তাই বোধগম্য হওয়ায় সঙ্গে সঙ্গে মাথা নেড়ে উত্তর দিলাম না। একটু মুচকি হেসে কৌশিকতান্ত্রিক আবার বলতে আরম্ভ করলেন, এই গাজন পুজোর প্রধান পুজো হচ্ছে নীলের পুজো। পুরাণ মতে দক্ষযজ্ঞে দেহত্যাগের পর শিব যায় সতী পুনরায় সুন্দরী কন্যারূপে নীলধ্বজ রাজার বিলম্বনে আবির্ভূত। রাজা তাকে নিজ কন্যারূপে লালন পালন করে শিবের সাথে বিয়ে দেন। বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করেন এবং পরে মক্ষিপা রূপ ধরে ফুলের সঙ্গে জলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। রাজা রানীও শোকে প্রাণ বিসর্জন দেন। নীল পুজো শিব ও নীলাবতীরই বিবাহ অনুষ্ঠানের স্মারক। আর এই পাটবান হলো বেলকাঠ বা নিম কাঠ দিয়ে তৈরি একটা কুমিরের আকৃতির বস্তু, যেটার পিঠে একটা ত্রিশূল আর দুটো লোহার তৈরি দুমুখ সূত্র বান থাকে। তার সারা গায়ে লাল সিঁদুর সর্ষের তেল দিয়ে লাগানো থাকে। এর উপর দিয়ে একটা লাল শালু দেওয়া থাকে। এটাকে নীলের প্রতীক ভেবে পুজো করা হয়। আমি এবার বুঝেছি। এরকম ভাবে ঘাড় নাড়লাম। কৌশিকতান্ত্রিক আবার বলতে আরম্ভ করলেন, ছোটবেলা থেকেই গ্রাম্য এইসব পুজোগুলো আমাকে টানে। তোমাকে তো আগেই বলেছি, ছোটবেলায় এইরকমই একটা গ্রাম্য শ্মশানকালীর মেলা থেকে আমার প্রথম বাড়ি ছেড়ে পালানো শুরু হয়। যাই হোক, ওই লোকগুলোকে দেখলাম। একদম সামনে যে লোকটা আছে তার হাতে আছে একটা বোতলের লাঠি, আর একদম পেছনের যে লোকটা ছিল তার হাতে রামদা। আমার মাথায় দা দেখে সঙ্গে সঙ্গে একটা কথা খেলে গেল। সেটা হলো, রামদা মানে ওখানে বলি হবে বা হতো, আর বলি মানেই তন্ত্র। ব্যাস, আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি এই পুজো দেখতে যাব। যেমন ভাবা তেমন কাজ। ওদের পিছু নিয়ে পৌঁছে গেলাম সেই গাজনতলায়। গিয়ে দেখলাম একটা 3 মাথা রাস্তার মোড়ের পাশে গাজনতলাটা। একদিকে একটা খড়ের চালা, সেখানে একটা বেদির উপর পাটবান রাখা আছে। আমি ঠাকুর দেখা মাত্র প্রাণ ভরে প্রণাম করে নিলাম। আমাকে দেখে সেখানকার একজন সন্ন্যাসী এগিয়ে এসে আমাকে বললেন, আপনি কোথা থেকে আসছেন বাবা? আমি হেসে বললাম, পথেই যার ঘর বাড়ি সে আবার কোথা থেকে আসবে? আমার কথা শুনে সে আমাকে তাদের বালা সন্ন্যাসীর কাছে নিয়ে গেল। আমি বসলাম তার পাশে। তখন চৈত্র মাস, কাঠ ফাটা গরম। এর মধ্যে এক নাগারে একটা ঢাক অতি উচ্চ গ্রামে বেজে চলছে, আর তাতে এই অতি গরমের মধ্যেও কয়েকজন সন্ন্যাসী নেচে চলেছে। তখন সন্ধে হয়ে গিয়েছে। আমাকে এই বালা সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, তো বাবাজি, আপনি কি কোনো তান্ত্রিক? না, আমি সঠিক গুরুর খোঁজে আছি, আর একটু একটু তন্ত্র সাধনা করে থাকি, বললাম আমি। উনি আমার কথা শুনে বললেন, এখানে আসার কারণ? আমি বললাম, কারণ কিছুই নেই, তবে আমার এই সব পুজো দেখতে ভালো লাগে। যদি আমাকে পুজো দেখার অনুমতি দেন তবে খুব আনন্দিত হব। সে আমাকে বলল, দেখতে ভালো লাগলে দেখুন, তবে আমাদের পুজো কিন্তু আজকে না, সে হবে নীল পুজোর দিন রাত্রে। আমি থেকে গেলাম পুজো দেখার জন্য। সারাদিন পাটবান নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা করে, আর রাতের বেলায় সেই ভিক্ষার চাল ডাল দিয়ে একটা সিদ্ধ রান্না করে খাওয়া দাওয়া। আমাকেও ওদের মধ্যে একজন ধরে নিই, আর আমিও ওদের সঙ্গে খাওয়া দাওয়া সেরে নিই। এইভাবে চলল প্রায় 3 দিন। তারপর এলো নীল পুজোর ঠিক আগের দিন, সেদিন বলে ফল পুজো। সেদিন আমি অপেক্ষায় আছি কি হয় তা দেখার জন্য। বিকেলবেলায় দেখলাম সবাই মিলে নদীর ঘাটে গেল পাটবান নিয়ে স্নান করতে।
আমিও গেলাম ওদের সঙ্গে। দেখলাম সবাই স্নান করলো, পাটবানকেও স্নান করালো। তারপর বালা সন্ন্যাসী যে আছেন তিনি একটা পান সুপারি দিয়ে নদীর পাড়ে বসে সেটা সেখানে রেখে কাউকে একটা নিমন্ত্রণ করলো। তারপর সবাই মিলে চলে এলো। আমি একজনকে জিজ্ঞাসা করলাম ওটা কেন করলো। সে আমাকে বলল কালকের পুজোর ভোগকে নিমন্ত্রণ করলো। কিন্তু আমার কিছুই বোধগম্য হলো না। মনে মনে ভাবলাম বালা সন্ন্যাসীকেই ওটা জিজ্ঞাসা করতে হবে। সেদিন আর সময় করে উঠতে পারলাম না প্রশ্নটা করার। এরপর থেকে ফল পুজো আরম্ভ হলো। কিন্তু দেখলাম অন্য একজন তান্ত্রিক গোছের লোক পুজোটা করছে। ওনাকে আমি আগে কখনো এখানে দেখিনি। তার গায়ে গেরুয়া রঙের কাপড় আর ধুতি, কপালে একটা লাল রঙের টিপ, বেশ ভক্তি ভরে পুজো করছে। আমি ঠাকুর ঘরের বাইরে থেকে এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখতে থাকলাম। কিন্তু দেখলাম এই পুজোর কোনো বিশেষত্ব নেই, সবটাই সেই অন্য পুজোর মতো। আসলে আমি ভেবেছিলাম তান্ত্রিকের মতে হয়তো পুজো হবে, তাই একটু নিরাশ হলাম। কিন্তু তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলাম। পুজো শেষ হলো। সব সন্ন্যাসীরা এবারে শাঁখ দিয়ে ঠাকুর ঘরের সামনে শুয়ে পড়ল। ব্যাপারটা কি বুঝতে পারলাম না। একজনকে জিজ্ঞাসা করতে সে বলল এবার সন্ন্যাসীদের চালান দেওয়া হবে। বিষয়টা আমার কাছে বেশ আকর্ষণীয় লাগলো। দেখলাম সেই ভদ্রলোক যে একটু আগে পুজো করছিল তিনি হাতে করে ধনুচি আর ধনু নিয়ে মন্ত্র বলে যেই এক একজন সন্ন্যাসী পিঠে ছড়িয়ে দিচ্ছে। সে এক অদ্ভুত দৃশ্য, নিজে না দেখলে বিশ্বাস করা যায় না। তার সঙ্গে এক নাগাড়ে বেজে চলছে ঢাক। সেই ঢাকের পুলিও আমার সাধারণত যেই ঢাকের বাজনা শুনে অভ্যস্ত সেই বাজনা না। এই বাজনার মধ্যে একটা আকর্ষণ আর ভয় মিশে আছে। চারিদিকে কোটি কয়েক মশাল জ্বলছে, আর ঠাকুর ঘরের সামনে একটু বেশি আলোর জন্য একটা হ্যাচাক জ্বালানো হয়েছে। তাতে একটু আলো হয়েছে বটে, তবে সেটা খুব বেশি নয়। আর সেই আলোতে যতটা সম্ভব দেখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখলাম এর মধ্যেই একজন সন্ন্যাসীর হাতে একটা প্রকাণ্ড খাড়া একজন এসে ধরিয়ে দিল, আর প্রায় তার সঙ্গে সঙ্গে তার গায়ে যেন একটা আসরিক শক্তি এসে ভর করলো। তাকে যেন কেউ ঠেকিয়ে রাখতে পারছে না। ও কি সেই দৃশ্য! তারপর সেই সন্ন্যাসীরা কিছুক্ষণ ঢাকের তালে নিচে ছুটে কোথায় যেন পালিয়ে গেল। আমি অবাক হয়ে সমস্ত ব্যাপারটা দেখলাম। তারপর আমার পাশে থাকা একজনকে জিজ্ঞাসা করলাম এরা কোথায় গেল। সে আমার দিকে তাকিয়ে বলল এখন এরা গেল গেরস্ত বাড়িতে ফল চুরি করতে। বুঝলেন ঠাকুরমশাই, আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। পরবর্তী কি হয় সেটা দেখার জন্য অপেক্ষায় থাকলাম। মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পরে সমস্ত সন্ন্যাসীরা একে একে ফিরে আসতে আরম্ভ করলেন। কেউ আসছে গাছের ডাল হাতে করে, আবার কারোর হাতে এঁচড়, আবার কারোর হাতে কাঁচা আম। এটা অবশ্য খুব কম লোকের হাতেই দেখা গেল। বেশিরভাগ লোকের হাতে দেখতে পাওয়া গেছে কাটা গাছ, যেমন বাবলা, কুল, এইসব গাছের ডাল। এই গাছের কাটাগুলো দেখলে গায়ের মধ্যে একটা ভয়ের কাজ করে। সব সন্ন্যাসীরা একে একে গাজনতলা এসে ঢাকের তালে তালে নাচতে আরম্ভ করলো। সেই ঢাক এবারে এমন ভাবে বাজতে আরম্ভ করলো যেন নিজের পা গুলোকে ঠেকিয়ে রাখা যাচ্ছে না। যেন মনে হচ্ছে একটু ওদের সঙ্গে নেচে উঠতে পারলে ভালো হতো। আমার এই মনের অবস্থা যেন সেই পূজারী ভদ্রলোক বুঝতে পারলো। তিনি একটু এগিয়ে আসলো আমার দিকে। তারপর আমাকে বলল ঠাকুরমশাই যান, একটু নেচে নিন, দেখবেন মন হালকা লাগবে। আমি হেসে বললাম না, এই বয়সে আর পারবো না, এখান থেকে দেখতেই ভালো লাগছে। তারপর ভদ্রলোক হেসে ওখান থেকে চলে গেলেন। এইভাবে বেশ কিছুক্ষণ নাচ চলার পর ওরা একে একে এসে সমস্ত ফলগুলো ঠাকুর মণ্ডপে রেখে দিল। আর এই সমস্ত কাটা গাছগুলো ঠাকুর মণ্ডপের ঠিক সামনে একটা উপর আর একটা এমন ভাবে রাখতে আরম্ভ করলো
আমি বেশ উৎসুক হয়ে আছি এবারে কি হবে সেটা দেখার জন্য। দেখলাম সেই ভদ্রলোক এসে সমস্ত কাটা গাছগুলোকে ফুল জল দিয়ে পুজো করলো। তারপর তিনি সমস্ত কাটা গাছগুলোর উপর দিয়ে অবলীলায় গড়াগড়ি দিলে আরম্ভ করলো। এবারে তিনি উঠলে একে একে সমস্ত সন্ন্যাসীরা সেই কাটা গাছের বাবলা, কুল এইসব গাছের কাঠের উপর অবলীলায় গড়াগড়ি দিতে আরম্ভ করলো। আমি অবাক হয়ে দেখলাম, কিন্তু কারোর গায়ে একটা কাঁটা পর্যন্ত ঢুকলো না। অবশেষে সেদিনের মতো পুজো শেষ হলো। এবারে আমরা সবাই অল্প কিছু ফল খেয়ে সেই রাত্রিটা ঘুমিয়ে কাটিয়ে দিলাম। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম এলাকার প্রায় প্রতিটা বাড়ির মেয়ে বউরা, আবার কিছু ছেলেরাও নীল পুজোর বাটা 5 রকমের গোটা ফল দিয়ে শিবের মাথায় জল ঢালতে এসেছে। সারাদিন এইভাবে পাটবানের মাথায় জল ঢালা চলল। আমি কিন্তু সেই পূজারীর পাশে বসে একটা সুযোগ অপেক্ষায় থাকলাম, সেই পুজোর ব্যাপারে সমস্ত কিছু জানতে হবে বলে। হঠাৎ করে সেই সুযোগ চলে এলো। আমি প্রশ্নটা করেই ফেললাম। বললাম, আচ্ছা, আমি কালকে দেখলাম ঘটে পান সুপারি দিয়ে কাউকে একটা নিমন্ত্রণ করা হলো, ব্যাপারটা আমাকে একটু বলবেন? তিনি আমার দিকে তাকিয়ে বললেন, সে তো আজকের পুজোর ভোগকে নিমন্ত্রণ করা হয়েছে, আপনি কি সেই ব্যাপারে জানতে চাইছেন? আমি ঘাড় নাড়িয়ে সম্মতি জানালাম। তিনি বলতে আরম্ভ করলেন, আমাদের এই পুজোতে নীল পুজোর সঙ্গে সঙ্গে আর একটা বিশেষ পুজো হয়ে থাকে, যাকে আমরা বলি হাজরা পুজো। নাম হাজরা হলেও এটা আসলে শ্মশানের সমস্ত দেবদেবীর পুজো, যেমন শ্মশান কালী, ডাকিনী, যোগিনী এইসব। এই পুজো করার সময় আমাদের শ্মশানে গিয়ে মৃত মানুষের হাড় বা মৃত মানুষের শরীরে যে কোনো একটা টুকরোর প্রয়োজন হয়, আর সেটা আনতে হয় নীল পুজোর দিন রাতে। সেদিন আমাদের সমস্ত সন্ন্যাসীরা রাতের বেলায় শ্মশানে গিয়ে মাটি খুঁড়ে তুলে নিয়ে আসে সেই হাজরা পুজোর বহু কাঙ্ক্ষিত বস্তুটি। আর সেদিন যেহেতু আমাদের শ্মশানে যেতে হয়, শ্মশানে যেহেতু মা শ্মশানকালীর বাস, সেহেতু সেদিন আমাদের হাতে কোনো এক সন্ন্যাসীর হাতে দায়িত্ব থাকে মায়ের জন্য শোল মাছের ভোগ সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য, তা মায়ের উদ্দেশ্যে নিবেদন করার জন্য। আর সমস্ত সন্ন্যাসীদের দায়িত্ব থাকে তাকে ঠিকঠাকভাবে শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়া। শুনে যতটা সহজ মনে হচ্ছে, আসলে কাজটা ঠিক ততটাই কঠিন। আপনি গতকাল যে প্রক্রিয়া দেখেছেন, সেটা হলো ওই ভোগ রান্না করার জন্য যে শোল মাছটার কথা বলছি সেটাকে নিমন্ত্রণ করা। এবারে উনি একটু থামলেন। আমি বললাম, সেই শোল মাছ তো বাজার থেকে কিনে নিয়ে আসলেও হয়, তাই না? উনি একটু হাসলেন আমার কথা শুনে, তারপর কি খানিকক্ষণ চুপ করে থাকলেন, মনে হয় কি বলবেন সেটা একটু গুছিয়ে নিলেন। তারপর বলতে আরম্ভ করলেন, আসলে শোল মাছটা একটা বিশেষ শোল মাছ। এই মাছ মা স্বয়ং নিজের ভোগ তৈরি করার জন্য নিজেই পাঠান। সেজন্য যে কোনো মাছ দিয়ে এই ভোগ করা যায় না। আসলে এই ভোগ আগুনে দিয়ে রান্না করা হয় না। এই ভোগ রান্না করার একটা বিশেষ পদ্ধতি আছে। আমি জিজ্ঞেস করলাম, কিরকম? উনি বললেন, এই ভোগ একটা 3 অক্ষরী মন্ত্র দিয়ে রান্না করা হয়। একটা মাটির মুচিতে সে শোল মাছ রেখে বিশেষ মন্ত্র দিয়ে ভোগ প্রস্তুত করে, আর একটা মুচি দিয়ে ঢেকে সেটাকে সেই দায়িত্বপ্রাপ্ত সন্ন্যাসীর কোমরে বেঁধে দেওয়া হয়। ব্যাস, সঙ্গে সঙ্গে তার শরীরে যেন এক আসরিক শক্তি চলে আসে। এইটুকু বলে তিনি থামলেন। কিছুক্ষণের মধ্যে একজন গৃহস্থ লোক এসে আমাকে আর 1 কাপ করে চা দিয়ে গেলেন। আমরা চা খেয়ে একটা করে বিড়ি ধরিয়ে আবার আরম্ভ করলাম। আচ্ছা, আপনি যে বললেন যার কাছে ভোগ থাকে তাকে শ্মশানে নিয়ে যাওয়া কঠিন, কিন্তু কেন? সে তো মায়ের ভোগ নিয়েই মায়ের কাছে যাচ্ছে, বললাম আমি। তিনি বললেন, আসল এই ভোগ যখন সন্ন্যাসীর কোমরে বেঁধে দেওয়া হয়,
তখন সেটা তাকে ভীষণ গরম। আর যতক্ষণ পর্যন্ত না এটাকে মায়ের কাছে নিবেদন করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ভোগ গরম থাকে। এই গরম আস্তে আস্তে সন্ন্যাসীর দেহতে সঞ্চারিত হতে থাকে। তখন এই সন্ন্যাসী নিজের দেহ ঠান্ডা করার জন্য পাশে থাকা কোনো ঠান্ডা জায়গা, বিশেষ করে নদী, গিয়ে ডুব দেওয়ার চেষ্টা করে। কিন্তু মায়ের কাছে নিবেদন হয়নি বলে সেটা ঠান্ডাও হতে পারে না। তখন এই সন্ন্যাসীর মৃত্যু অবধারিত হয়ে যায়। এত কিছু শোনার পর আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর আমি প্রশ্ন করলাম, আপনি কতদিন ধরে এই পুজো করছেন? তিনি বললেন, যখন মায়ের সঙ্গে প্রথমেই পুজো দেখতে আসি তখন থেকে। জানি না কেন এই পুজোর প্রতি আমার মনে একটা দুর্বলতা তৈরি হয়। কিন্তু আমার বয়স তখন 9 কি 10। তখন থেকে আমি এই পুজোর সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে পড়ি। তখন থেকে আজ পর্যন্ত কোনোদিন এই পুজো করা আমি ছাড়িনি। আমি এবার তার জীবনের একটা ঘটনা জানতে চাইলাম। উনি বলতে আরম্ভ করলেন, তখন আমি যুবক, বয়স আন্দাজ 17 কি 18। বুঝতেই পারছেন, শরীরে তখন গরম রক্ত। কোনো কিছুকেই ভয় পাইনি। কেমন যেন একটা বেপরোয়া ভাব। আমি সন্ন্যাসী হলাম এই গাজনের। তখন আমি অনেক কিছু জেনে গেছি এই পুজো সম্বন্ধে।